আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। আর এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাজারীবাগ থেকে সব ট্যানারি স্থাপনা সরিয়ে দ্রুত ওই এলাকার উন্নয়ন কাজ শুরু করতে রাজুক সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আকম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। সকালে রাজুক ভবনে হাজারীবাগ লালবাগ এলাকা ঘিরে রাজুকের মাঠ পর্যায়ে সমীক্ষার বিস্তারিত তুলে ধরা হয়। এলাকার ঐতিহ্য ঠিক রেখে আধুনিক শহর গড়ে তোলার উপর জোর দিচ্ছে রাজুক। আর সংশ্লিষ্টদের মতে স্থানীয় সম্পদের ৯৫% ব্যাংক মর্টগেজে থাকায় তার সমাধান হওয়া জরুরি। রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের কাজ অনেকটা এগিয়েছে, তবে এখনো হাজারীবাগের অবস্থা আগের মতোই। সরু অলিগলি আর জীর্ণ ভবনের হাজারীবাগ লালবাগের বিশাল এলাকাকে ঢেলে সাজাতে চায় সরকার। তারই অংশ হিসেবে সিএস খতিয়ান দেখে ৫০০ বছরের পুরনো এলাকার ৬১ একর জমিকে ১১ ভাগে ভাগ করে চালানো জরিপের বিস্তারিত তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি, ট্যানারি মালিক, পরিবেশবাদী সংগঠন সহ রাজুকের কর্মকর্তারা। ড্যাপের পরিকল্পনা অনুযায়ী পুরো এলাকাকে ঢেলে সাজানোর কথা জানান রাজুক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। নাগরিক জীবনকে সুন্দর করে গড়ে তোলবার জন্য আমরা এই পরিবেশ সম্মত রূপে মানুষ যেন বসবাস করতে পারে সেই আবহাওয়া ফেরত আনতে চাই। ব্যাংক, মালিক পক্ষ, সিটি কর্পোরেশন, রাজুক এবং অন্যান্য আমরা যারা আছি সবাই মিলে স্টেক হোল্ডার যারা আছে সবাই একসাথে কাজ করব। তবে পরিকল্পনাতেই সময়ক্ষেপণ না করে দ্রুত কাজে নেমে পড়ার কঠোর নির্দেশনা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর। সময় চলে যাচ্ছে, কবে আপনার গ্রিন ঢাকা করবেন, কবে আপনার ক্লাইমেট রেজিলিয়েন্ট গ্রিন ঢাকা করবেন, যে সকলে মিলে কাজটা যাতে এই বছরই শুরুটা অন্তপক্ষে করেন, শুরুটা করে শুরু করলে একদিন শেষ হবে। সমগ্র লালবাগ হাজারীবাগকে ঘিরে রাজুকের পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে নতুন প্রাণের সঞ্চার হবে পুরান ঢাকায়। তবে এতে বড় বাধা হলো স্থানীয় ৯৫% সম্পত্তি ব্যাংকে মর্টগেজ দেয়া। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। নতুন করে প্রাণ ফিরে পেতে শুরু করেছে বাঁশ ও বেত শিল্প। এসএমই ফাউন্ডেশনে প্রশিক্ষণ পেয়ে প্রান্তিক অঞ্চলের উদ্যোক্তারাও তৈরি করছেন দৃষ্টিনন্দন পণ্য। স্থানীয় বাজারের পাশাপাশি যা রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। তবে পুঁজি জোগাড় করতে এখনও হিমশিম খেতে হচ্ছে উদ্যোক্তাদের, ফলে অনেক সময় ব্যাহত হচ্ছে উৎপাদনে। মানিকগঞ্জের ঘিওর থেকে মোফাজ্জল হোসেন বাবলুর ক্যামেরায় আরও জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। একসময় গ্রামীণ জনপদের মানুষ ঘর কিংবা অফিস আদালতে ব্যবহার করত বাঁশ ও বেতের তৈরি শৌখিন পণ্য। আধুনিকতার ছোঁয়ায় যা অনেকটাই বিলুপ্তির পথে। তবে বৈচিত্র্যকরণের মাধ্যমে বাঁশ বেতের নতুন পণ্য তৈরিতে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ি ইউনিয়নের ঋষিপাড়া বংশপরম্পরায় এই গ্রামের বেশ কিছু পরিবার এখনো যুক্ত বাঁশ ও বেত শিল্পের সাথে। উপজেলার মোট ৭০টি পরিবারের ২৫০ মানুষের জীবিকার উৎস এই শিল্প। বাঁশ, বেত, চিকন তার আর সুতার সমন্বয়ে তৈরি করছেন স্কোয়ার ট্রে, ফ্রুট কাপ, সিলিন্ডার, হাফ সিলিন্ডারের মতো এমন বৈচিত্র্যময় নানা পণ্য। উদ্যোক্তারা বলছেন পণ্য বৈচিত্র্যকরণের প্রশিক্ষণ পেয়ে তার সুফলও মিলছে। কেবল স্থানীয় বাজারে নয়, নান্দনিক এসব পণ্য রপ্তানি হচ্ছে জার্মানি, ইতালি, বেলজিয়াম আর অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে। শের কাটা, ধামা, পালা এগুলা আগে চলতো, এগুলা চলে না। হাটেতে বেতানি, বেত নিয়ে গিরামারি, সুগাই, চাষি, ফাড়ি, মানে মনে করেন পরিবার সহ এই বেতের মধ্যে খাটে। গ্রাম আছে, তারপরে বেতগুলো মনে করেন অনেক দূরে থেকে আনা হয়। আবার এই যে ঘিউরাটো আছে, এই বেতগুলো আনা হয়। এই সুদের টাকা দিতে কিন্তু আমার কাছে চালানাই থাকে না। সরকার যেমন সুদ মকুব ঋণ দিত, তাহলে মনে হয়তো কাজ করতাম, আমরা আরো লাভবান হতে পারতাম আর কি। অর্ডার মাফিক আমরা কাজ করছি। অনলাইন অফলাইন এসএমই ফাউন্ডেশনের যে একটা মেলা হয়েছে, ওই মেলা থেকেও আমাদের দেখা যায় অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে তারা আমাদের নক করে। তবে এই শিল্পের উদ্যোক্তাদের টিকে থাকার চ্যালেঞ্জ আর হতাশাও কম নয়। এখনও চড়া সুদে এনজিও কিংবা মহাজনদের কাছ থেকে ঋণ নিতে হয় তাদের। এছাড়া তৃতীয় পক্ষের হাত ধরে পণ্য রপ্তানি হওয়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উদ্যোক্তাদের। জানিয়ে এসএমই ফাউন্ডেশন বলছে, আন্তর্জাতিক বাজারে সরাসরি পণ্য রপ্তানিতে আরও দক্ষতার প্রয়োজন উদ্যোক্তাদের। আন্তর্জাতিক বাজারের সাথে আমরা
আমাদের উৎপাদনকারী ও মধ্যস্থকারীদের এক ধরনের সংযোগ তৈরি করার ক্ষেত্রে আমরা সাহায্য করি। এসএমই ফাউন্ডেশনের মূল কাজটা এখন এই মুহূর্তে হবে যাতে আমাদের যে উৎপাদনকারীরা যাদের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করেন এই মধ্যস্বত্বভোগীরা যেন এই উৎপাদনকারীদেরকে ন্যায্য মজুরি এবং পাওনাটা দেন। এসএমই ফাউন্ডেশন জানায় উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করছে সংস্থাটি। বাঁশ ও বেতের তৈরি এসব পণ্য তৈরিতে পুঁজি সংকটের কথা বলছেন কারিগররা। পাশাপাশি ন্যায্য মূল্য না পাওয়ায় রয়েছে হতাশাও। উদ্যোক্তারা বলছেন রপ্তানিমুখী এই শিল্পে সরকারের নীতি সহায়তা পেলে ঘুরে দাঁড়াবে বাঁশ ও বেত শিল্প। ওয়ালিদ সাকিব, নিউজ 24, মানিকগঞ্জ। দুর্নীতির অনুসন্ধান করতে আসা প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীরা। জীবন বীমা প্রতিষ্ঠানটির কর্মীরা টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। কর্মীদের অভিযোগ, স্বেচ্ছাচারী আচরণ করেছেন প্রশাসক, চড়া বেতনে নিয়োগ দিয়েছেন আস্থাভাজন ব্যক্তিদের। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রশাসক। তিনি বলছেন, সোনালী লাইফের আর্থিক অনিয়ম ঢাকতেই মালিকপক্ষ কাজের পরিবেশ নষ্ট করেছে। এই অবস্থায় দ্রুত আর্থিক অনিয়মের তদন্ত সংকট সমাধানের উদ্যোগ নেওয়া না হলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রায় ৩০০ স্থায়ী কর্মী, ২৫,০০০-এর বেশি এজেন্ট ছাড়াও প্রায় ১২ লাখ গ্রাহক আর্থিক ক্ষতিতে পড়ার ঝুঁকির কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। শান্তিপূর্ণ কর্মবিরতি পালন চলছে। প্রশাসকের অন্যায়, প্রশাসকের নিপীড়ন, প্রশাসকের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রশাসকের নিয়োগকৃত বাকি ৫-৬ জন যে এমপ্লয়িরা আছেন তারা কিন্তু বোনাসের আগেই বোনাসের জন্য ওনারা নিয়েছেন। আমাদের প্রশাসক স্যার উনি যে ডিপার্টমেন্টগুলিতে লোক দরকার ছিল না সেই ডিপার্টমেন্টগুলিতে উনি ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ করেছেন। উনি নিজেকে সিকিউরিটি ফিল করে না, এই জন্য ৫-৭ জন কর্মকর্তাকে নিয়োগ দিছে যারা ১৫ দিন ২০ দিন ডিউটি করে তারা এখান থেকে সরাসরি বেতন সহ ওনার ঈদ বোনাস নিয়ে নিছে। যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে উইথ দি পারমিশন ফ্রম দি ইন্স্যুরেন্স রেগুলেটিং অথরিটি, এখানে নিয়মের মধ্যেই আছে এবং ইদরাত চেয়ারম্যানের থেকে বা ইদরা থেকেই যথাযথভাবে অনুমোদন নিয়েই ওনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা যে ফিল্ডে কাজ করবেন অন্যরা ওই ফিল্ডের এক্সপার্ট। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতির। ফিরছে আরো খবর নিয়ে সাথে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। এই মুহূর্তে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ বিক্রি হওয়া পণ্য সেমিকন্ডাক্টর বা চিপ। নিজস্ব চাহিদা সামলাতে সব দেশে এ খাতে বিনিয়োগ করছে। সেই তুলনায় বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স MCCI আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, এই খাতে উন্নতির জন্য জাতীয় নীতিতে পরিবর্তন আনতে হবে। গবেষণার জন্য প্রণোদনা দিতে হবে বেসরকারি উদ্যোক্তাদেরও। এখনকার প্রযুক্তি কোম্পানিগুলো সে সুযোগ পেলে চিপ তৈরি সহজ ও সাশ্রয়ী হবে। তাহলে ২০৪১ সাল নাগাদ $10 বিলিয়ন বাজার তৈরির সুযোগ আছে। এই সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার আইসিটি যে কয়েকটি খাতে সামনে গুরুত্ব দিতে চায়, সেমিকন্ডাক্টর তার অন্যতম। রিপোর্ট প্রকাশনায় বলা হয়, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পে বাজার এখন $600 বিলিয়ন। এবারে বিশ্ব বাণিজ্য। এবছর ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছে ২৫,৩৪৫ জন অভিবাসন প্রত্যাশী, যার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বাংলাদেশ নিরাপদ দেশের তালিকায় থাকায় অবৈধভাবে দেশটি বসবাসের কোনো সুযোগ নেই। এমন অবস্থায় বৈধভাবে দেশটিতে শ্রমিক নিতে কাজ করছে উভয় দেশের সরকার। ইতালি থেকে রিয়াজ হোসেনের রিপোর্ট। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া ও তিউনিসিয়া থেকে চলতি বছরের প্রথম 6 মাসে অবৈধভাবে সবচেয়ে বেশি ইতালিতে প্রবেশ করেছে বাংলাদেশি অভিবাসীরা। এরপরেই তালিকায় রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া ও তিউনিসিয়ার নাগরিকেরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি এসে পৌঁছেছে ২৫,৩৪৫ জন অভিবাসী। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশের নাগরিকরা। 6 মাসে অবৈধভাবে ইতালিতে আসা মোট অভিবাসীর মধ্যে ৫,৩৮২ জন বাংলাদেশি নাগরিক, যা কিনা মোট অভিবাসীর ২১%। অনেকে আছেন যারা দালালের খপ্পরে পড়ে থার্ড কান্ট্রি অথবা লিবিয়া দিয়ে বিভিন্ন দেশ দিয়ে সমুদ্র মাধ্যমে বা বর্ডার ক্রস করে আসার চেষ্টা করেন। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা এইভাবে আসার চেষ্টা করেন, আপনারা বৈধভাবে আসার চেষ্টা করেন। ইতালিয়ান সরকারও অবৈধদের ব্যাপারে এতটাই কঠোর যাতে ওনারা কাগজও দিচ্ছেন না এবং আপনার কাজও করতে পারতেছেন অবৈধভাবে।
এদিকে সম্প্রতি ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা এক তালিকায় বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই অবৈধভাবে দেশটিতে বসবাসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশ সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বৈধভাবে দক্ষ শ্রমিক নেওয়ার ইচ্ছা জানান। সেই সাথে অবৈধ অভিবাসী ইস্যু নিয়েও আলোচনা করেন। যারা বিভিন্ন পন্থায় অবৈধভাবে সাগর পথে জীবনের ঝুঁকি নিয়ে ইটালিতে আসতে চান, আমি বলবো আপনারা এই রাস্তাটা বন্ধ করে বা এই জায়গা থেকে সরে এসে বৈধভাবে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে ইটালিতে আসুন। এছাড়া বৈধভাবে দেশটিতে শ্রমিক নিতে কাজ করছে উভয় দেশের সরকার। রিয়াজ হোসেন, নিউজ 24, রোম, ইতালি। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস এখনকার মতো আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।